রেকর্ডিং ওকে ঠিক আছে আমরা তাহলে কেমব্রিজ 21 এর লিসেনিং টেস্ট 3 সেকশন 4 কমপ্লিট করব এবং ফিডব্যাক নেব The IELTS listening test. জেনে চলে যাই আমরা Many of them for our sustainable, to look at obviously, but I and animals. First, you have some time to look at questions 31 to 40. আচ্ছা শুরুতে কাজল ভাই এই যে উপরে লেখাটা পড়েন ইনভেসিভ স্পিসিস এর ডেফিনিশন আছে ডেফিনিশন লেখাটা পড়েন সজোরে পড়েন An animal or plant that causes harm to an environment after being introduced by human. ওকে ঠিক আছে এখন আপু রজনী আপু আপনার কাজ হচ্ছে আপনি এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করবেন আমাদেরকে বোঝাবেন যে বাংলায় এই বোঝাবেন যে আসলে কি বলতে চেয়েছে শুরু করেন আপু আনমিউট করে বলিয়েন না হলে আমরা শুনতে পাবো না আপু শুনতে পাচ্ছেন জি ভাইয়া এই ডেফিনিশনটা আপনি বাংলায় ট্রান্সলেশন করে আমাদেরকে বলবেন যে এখানে মূলত কি বোঝাতে যাচ্ছেন আপনি দুইটা দুইটা করে ওয়ার্ডের মিনিং করেন দুইটা দুইটা করে ওয়ার্ড পড়েন এবং সেই দুইটা ওয়ার্ডের মিনিং করেন বাংলায় শুরু করেন বলেন যেমন অ্যান অ্যানিমাল মানে কি ভাইয়া বলেন অ্যানিমাল মানে তো হচ্ছে প্রাণী বোঝাই প্রাণী অ্যান অ্যানিমাল মানে অ্যান অ্যানিমাল তাহলে কি বলতে পারলো Active প্রাণী। হ্যাঁ একটি প্রাণী অ্যান মানে কি এ বা অ্যান মানে কি একটি রাইট একটি আচ্ছা এখানে প্রশ্ন এ আর এ এন ডি আমরা তো জানি তিনটা আর্টিকেল তাই না তো এ আর এন এ দুটো কি ধরনের আর্টিকেল আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে পড়ে আসছি আর ডিটারমাইন্ড না ডিটারমাইন্ড না দা হচ্ছে ডিটারমাইন্ড ডিটারমাইন্ড না ডেফিনিট ডেফিনিট মানে নির্দিষ্ট ইনডেফিনিট মানে অনির্দিষ্ট এ এবং এন হলো ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট দি হলো ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট দি মানে একটাই আছে হবে কিন্তু যখন এ বা এন বলে ধরুন যে আমরা বললাম যে একজন পুলিশ অফিসার বা একজন শিক্ষক ডিটেল কিন্তু বোঝাচ্ছে না কিন্তু যদি আমরা বলি দি মিউজিয়াম বা দি জাতীয় জাদুঘর দি ন্যাশনাল মিউজিয়াম কিন্তু একটাই আছে কিন্তু টিচার বা পুলিশ অফিসার এগুলো কিন্তু একটা পেশা এগুলো কিন্তু ভরি ভরি লোকজন আছেন তাই না তার মানে কি এ আর এন এ দুটো ইনডেফিনিট নির্দিষ্ট কোনো কিছু বোঝাচ্ছে না কিন্তু একই পেশা বা একই ক্যাটাগরির তার মাঝখানে বা একই ক্লাস সামথিং না সেই ক্লাসের সাবসেট বা সেই ক্লাসের অন্তর্ভুক্ত যারা তাদেরকে নির্দেশ করছে ইনডেফিনিট আর্টিকেল দিয়ে আর ডেফিনিট আর্টিকেল দি এটা দিয়ে আমরা মূলত কি ইন্ডিকেট করছি সামথিং স্পেসিফিক খুবই নির্দিষ্ট কিছু রাইট ঠিক আছে আপু কন্টিনিউ করেন অর প্ল্যান্ট শব্দের অর্থ কি এক্ষেত্রে কি অর্থ মিনিং করছে সেটা প্রবর্তিত এরকম কিছু প্রবর্তিত প্ল্যান্ট আচ্ছা Plant. কাজল ভাই আপনি পড়েন তো অনুবাদ করেন তো পুরোটা আচ্ছা অ্যানিমেল মানে একটি প্রাণী ও একটি গাছ কারণ হতে মানে ক্ষতিকর কারণ হতে পারে এনভায়রনমেন্ট একটি পরিবেশের আফটার বিং ইন্ট্রোডিউসড বাই হিউম্যান মানে মানুষের দ্বারা পরিচয় করায় দিল মানে কি আচ্ছা এখানে পুরো তোমার হেডলাইনে জিনিসটা বলা হয়েছে ইনভেসিভ স্পিসিস ঠিক আছে তো ইনভেসিভ স্পিসিস অর্থ হলো এমন কোনো ধরনের অ্যানিমেল এমন কোনো ধরনের প্রাণী বা উদ্ভিদ ধরেন একটা অঞ্চলে একটা নির্দিষ্ট অঞ্চলে আমরা জানি একই ধরনের গাছপালা কিছু হয় তাই না আমরা জানি যে হচ্ছে কি এখানে ঝাউবন আছে বা এখানে বট গাছ আছে বা সামথিং এমন কিছু কিছু গাছ যেগুলো ওই স্পেসিফিক সেই অঞ্চলে দেওয়া যায় কিন্তু আমি এখন করলাম কি বাইরে থেকে এমন একটা গাছ এনে লাগালাম যে গাছটা মূলত মানে ওই অঞ্চলের সাথে যায় না যেমন ভুট্টা আপনি কি ভুট্টা সব জায়গায় চাইলে চাষ করতে পারবেন
পারবেন না কিন্তু, এরকম টাইপের জিনিস। তো এই যে এই জিনিসটা এমন একটা প্ল্যান্ট বা অ্যানিমাল যেটা আমার সেই পরিবেশের অন্তর্ভুক্ত না, কিন্তু আমি সেটাকে বাইরে থেকে নিয়ে এসে লাগালাম, তাহলে সেটাকে তখন বলছি আমরা ইনভেসিভ। এক কথায় বলতে গেলে অনেকটা এলিয়েন, বুঝতে পেরেছেন? সামথিং দ্যাট ডাজেন্ট বিলং দেয়ার, সে সেখানে বিলং করে না, আমরা তাকে জোর করে নিয়ে এসে বসাচ্ছি। যেমন একটা কথা বলি, সুন্দরবনে আমরা জানি অনেক হরিণ আছে, তাই না? এখন যদি হরিণের তুলনায় বাঘের সংখ্যা বেশি থাকতো, তাহলে কি হতো? বাঘ সব হরিণ হচ্ছে কি মেরে খেয়ে শেষ করে ফেলতো, তাই না? এখন হরিণ মারা গেলে কি তার আছে ঘাস, কি সেই ঘাসটা আর কি আলটিমেটলি তারা যে ঘাস খেত, হরিণ তো তৃণভোজী, সে ঘাস খায়, পাতা খায়, তাই না? সো তখন সেখানে হচ্ছে কি উদ্ভিদগুলো যেগুলো আছে, ঘাস টাইপের উদ্ভিদগুলো, গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে, সেগুলো বেড়ে উঠতে খুব তাড়াতাড়ি, আলটিমেটলি সেগুলো কন্ট্রোলে রাখার কোনো ওয়ে ছিল না আমাদের কাছে। তখন কি সেক্ষেত্রে ইকোসিস্টেমটা খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতো, এরকম ঝামেলা। সেক্ষেত্রে বাঘটা হতো সেখানে কিন্তু একটা ইনভেসিভ স্পিসিসের মতো। বা যেমন আমি এমন কিছু ধরলাম, যেমন নেকড়ে বাঘ কিন্তু বাংলাদেশে নেই। নেকড়ে বাঘ না, নেকড়ে বা উলফ যেটা ইংলিশে বলে, আপনি জানেন, নেকড়ে কিন্তু বাংলাদেশে নেই। কিন্তু আমি যদি নেকড়ে ধরেন হচ্ছে কথা সাউথ আমেরিকান কোনো কান্ট্রি থেকে একটা নেকড়ে ধরে এনে আমি ছেড়ে দিলাম, সে তো সেখানে বিলং করে না। তখন কি সেই সেন্সেসে আমাদের এখানে সুন্দরবনে যেটাকে ছেড়ে দেওয়া হয়, সে হবে একটা ইনভেসিভ স্পিসিস। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারণ কোনো প্রশ্ন আছে যে ইনভেসিভ স্পিসিস মানে আসলে কি? কেউ বুঝতে না পারলে বলবেন। আচ্ছা, ইনভেসিভ স্পিসিস জিনিসটা কি, সেটাই কি পুরোপুরি ব্যাখ্যা করবো আবার, নাকি আলটিমেটলি কি সে জানতে চাচ্ছেন আপনি? সাবস্পেসিস মানে এটা বুঝছি, এটা তো অর্থ হচ্ছে বোঝায় আছে হুম, প্রজাতি বোঝায়। ইনভেসিভ আবার স্পিসিস কি মানে আবার প্রজাতি, কি হ্যাঁ। বললেন? হ্যাঁ, ইনভেসিভ, স্পিসিস মানে প্রজাতি, তাই না? ইনভেসিভ শব্দের অর্থ হচ্ছে এমন কোনো একটা অবজেক্ট, বস্তু বা প্রাণী, যেটা কি সে মানে এমন একটা এনভায়রনমেন্টে আমি তাকে রাখছি যেখানে সে বিলং করে না, অরিজিনাল সে সেখানে না। যেমন ধরেন আপনি চিটাগাং না, আশা করি। এখন আপনাকে যদি আমি চিটাগাংয়ে নিয়ে যাই, আপনি তো সেখানকার স্থানীয় হলেন না, তখন কি আপনার একটু অড লাগবে না মাঝে মধ্যে? যদি আপনাকে একবার খাস চিটাগাং ভাষায় কথা বলতেছে এরকম কিছু লোকজনদের সামনে নিয়ে ছেড়ে দেয় আপনাকে, আপনার কি একটু অড লাগবে না? কিছু বুঝতে পারবেন না হয়তো সামথিং। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনি চিটাগাংয়ের যত বাসিন্দা না, তো চিটাগাং গেলে আপনাকে ধরে নেওয়া হচ্ছে আপনি ইনভেসিভ। এখন ধরতে পেরেছেন ভাই? জি জি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন স্টার্ট করি, অডিওটা শুনি। এই যে এখন কিন্তু যাচ্ছে ডাউন টাইম। ডাউন টাইমে আমরা কি করব? কোশ্চেনগুলো ব্ল্যাঙ্কগুলো বারবার পড়বো, দেখবো, চোখ বলাতে থাকবো। টেনে যাই। Now, listen carefully and answer questions 31 to 40. মনোযোগ দিয়ে শুনবেন। Today I'm going to talk about invasive species. Let me start by saying what an invasive species is and what it's not. Invasive species are any animal or plant that is introduced into an environment by humans, and which is then harmful to that environment. It's important to be clear that not all introduced species are invasive. Many introduced or non-native species thrive in new areas without posing any threat. In some cases, invasive species have changed the natural world beyond recognition. So let's look at the different ways they can be problematic. First of all, আচ্ছা, এখানে পজ করলাম, এখানে একটা ইম্পর্টেন্ট, কারণ অডিও প্রথমত অনেকক্ষণ চলছিল, আমি দেখতে চাই আপনারা ধরতে পারছেন কিনা। একটা কথা এখানে বলেছে প্রবলেম্যাটিক, সবাই কি শুনতে পেরেছেন বা ধরতে পেরেছেন যে প্রবলেম্যাটিক বললো? ধরতে পারেননি কে গেছে প্রবলেম্যাটিক ওয়ার্ডটা উচ্চারণ করলো? আমি ধরতে পারিনি। পারেন, তাই না? ইশতিয়াক ছোট ভাই, ধরতে পারছো যে প্রবলেম্যাটিক কোন জায়গাটা বললো? ভাই আমি ওইভাবে আসলে খেয়াল করিনি, আমি অন্য একটা কাজ করতেছিলাম তো। No worries.
have changed the natural world beyond recognition. So let's look at the different ways they can be problematic. এবার ধরতে পেরেছেন সবাই? মাত্রই কিন্তু হ্যাঁ বলে হ্যাঁ different হ্যাঁ হ্যাঁ প্রবলেম্যাটিক। প্রবলেম্যাটিক শব্দের অর্থ কি বলেন তো ভাই? সমস্যা সমস্যা না, সমস্যা চিহ্নিত করা চিহ্নিত করাও না, সমস্যা সৃষ্টি করে এমন প্রবলেম্যাটিক। আমি বললাম যে এই যেমন সামথিং, কেউ একজনের একটা হ্যাবিট আছে, ঠিক আছে, সেই হ্যাবিট মানে সেই অভ্যাসটা প্রবলেমেটিক, মানে কি তার এমন একটা অভ্যাস আছে, সেই অভ্যাসটা বাকি সবার জন্য সমস্যা ক্রিয়েট করে, এটাই। আচ্ছা তুমি টাইম হাসিব ওই সাজিদ ভাইকে একটু মক দাও তো, প্রতিদিন এরকম দেরি করে আসলে তো হবে না। ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে। আর একটা কথা হলো, এই যে প্রবলেম্যাটিক বলেছে, আপনার কোশ্চেনে কিন্তু ডিরেক্টলি প্রবলেম্যাটিক নেই, কিন্তু প্রবলেম আছে। তো যখন কি বলেছিলাম, ফ্যামিলিয়ার কোনো ওয়ার্ড বা ওয়ার্ডের এরকম একটা ফ্র্যাগমেন্ট আপনারা দেখতে পাবেন, তখন আপনারা কার্সর দিয়ে সেটাকে হাইলাইট করার চেষ্টা করবেন, ট্র্যাক করবেন সেটাকে। First of all, invasive species may eat native species, or sometimes they may bring a disease with them, which native species have never faced before, and আচ্ছা, এনিওয়ান যে 31 নম্বরে আনসার ধরতে পেরেছেন? আচ্ছা ভাই আমি বলবো নিউ ডিজিজ রাইট এক্স্যাক্টলি, ডিজিজ। আচ্ছা আপু বলতে চাইছিলেন, আপনি কি ধরতে পেরেছিলেন? আপুই বলছে ফার্স্ট। জি ভাই, এটা পড়েছিলাম তো এই জন্য পারি আর কি, পেরেছি। ও ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, যারা পারে না তাদের কি দিয়ে আমরা বলবো শুরুতে, সবার পারার দরকার নেই। ওকে, ডিজিজ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে যে কেন ডিজিজ হলো? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা অগ্রসর হই। therefore have no defences against. Often the invasive species breed very quickly, which further adds to the problem of আচ্ছা, এখানে একটা নতুন ওয়ার্ড, তাই না, ব্রিড। স্পেলিংটা আপনারা লিখে রাখতে পারেন, BREED, ব্রিড। ব্রিড অর্থ কি ভাই? ব্রিড শব্দের অর্থ হলো বংশবৃদ্ধি করা। বংশবৃদ্ধি করা মূলত একটা পশু পাখির ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, যা আপনি বললেন কি, যেমন মানে এই অঞ্চলে এমন একটা জিনিস, ধরুন হচ্ছে ইঁদুরের প্রচুর উপদ্রব এবং ইঁদুর খুব বংশবৃদ্ধি করছে তাড়াতাড়ি। I বললাম কি, in this particular region the rats they breed very quickly, মানে ব্রিডের শব্দের অর্থ হলো বংশবৃদ্ধি করা। বুঝতে পেরেছেন ভাই? জি। ওকে, এই যে আপু নতুন একটা কিন্তু ভোকাবুলারি শিখলাম, নোট করে রাখেন। native species losing their sources of food. Species invasions are one of the biggest causes of damage in an ecosystem, actually putting its survival at risk. 32 নম্বরে আনসার কিন্তু চলে গেছে, কে বলতে পারবেন আনসার কি হবে? এনিওয়ান? ভাই দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম নাকি দাও? এটা আপনি তো সলভ করেছেন, ওই জন্য বলতে পারছেন। জি ভাই, এটা একটু ব্যাখ্যা বুঝি না, এটা একটু ভিডিওটা করলে ভালো করি। ও ভালো কথা, হাসিব ওই রিফাত তো জয়েন করছেন না, ব্যাপার কি? রিফাত ভাই একটু হসপিটালে গেছে, আমাকে মেসেজ দিয়েছে, বলছে একটু পরে জয়েন করবে। আচ্ছা ঠিক আছে। রিফাত আজকে আসছিল, আপনার পাই নাই তো? কখন? সন্ধ্যার পরে। এখন আমার তো ডিউটি তোমার এই পর্যন্ত 7টা পর্যন্ত। না সেটাই, ও তো জানতো না হয়তো। ভাইয়া ও আপনার কথা বলতে ভুলে গেছি, আপনার এনআইডি নিয়ে আসছি, দিয়ে আসবো নাকি পরে দিবেন? আচ্ছা, ইগনোরিং ক্লাসের পর কথা বলি। Often the invasive species breed very quickly, which further adds to the problem of native species losing their sources of food. Species invasions are one of the biggest causes of damage in an ecosystem, actually putting its survival at risk. এনিওয়ান এবার কি ধরতে পেরেছেন ইকোসিস্টেম কেন হবে? ভাই একটু বুঝে দিলে ভালো হতো। ওকে,
লাস্ট বার আমরা শুনে আসি, মনোযোগ দিয়ে শুনবেন এটা। which further adds to the problem of native species losing their sources of food. Species invasions are one of the biggest causes of damage in an ecosystem. One of the biggest causes of damage in an ecosystem. এখানে বলেছে কি থ্রেটেন্স। আচ্ছা, থ্রেটেন শব্দের অর্থ কি? থ্রেটেন কিন্তু একটা ভার্ব, ঠিক আছে? থ্রেট, থ্রেট মানে হুমকি, আর থ্রেটেন মানে হুমকি দেওয়া বা হুমকির কারণ হয়ে দাঁড়ানো, ঠিক আছে? তো এই যে আমাকে একটা কোনো এই যে পুরোটা ইকোসিস্টেমকে বা বাস্তুতন্ত্রকে আমি যেটা ক্ষতির মুখে ফেললাম, তাহলে কি আমি সেটাকে থ্রেটেন করছি না? তাই তো। তার মানে এখানে থ্রেটেন আর আপনার ক্ষতি, ডেঞ্জার, ক্ষতি করা, সব কিছুই তো সিমিলার অর্থই মিনিং করে নাকি? ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো বা বিপদের কারণ হয়ে দাঁড়ালো, এক্ষেত্রে ক্ষতি আর বিপদ দুটো তো সেম জিনিসই নাকি? নাকি কারো কোনো সন্দেহ আছে? না, ঠিক আছে। অডিওতে কি বলেছে? অডিও বলেছে যে স্পিসিস ইনভেশন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কজেস অফ ড্যামেজ ইন অ্যান ইকোসিস্টেম, তাই না? ডিরেক্টলি এটাই বলেছিল অডিওতে, যে স্পিসিস যে ইনভেশনটা, এই যে ইনভেসিভ, ইনভেসিভ থেকে ইনভেশন, আক্রমণ করা, ঠিক আছে? এটাই। এই যে তাদের যে আক্রমণটা করছে বাইরে থেকে, বলতে গেলে অনেকটা হাঁটি বাংলা বলতে গেলে কি উড়ে এসে জুড়ে বসা, যেটা বসেছে, এটা মূলত আমার সেই লোকাল যে ইকোসিস্টেমটা আছে বা স্থানীয় যে বাস্তুতন্ত্রটা আছে সেটার জন্য একটা হুমকির কারণ, রাইট? হাসিফ ভাই ধরতে পারছেন এবার, নাকি কোনো সন্দেহ আছে? আনমিউট করেন ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন এবার, নাকি কোনো সন্দেহ আছে? কি ভাই? ওকে, লেটস কন্টিনিউ। Actually putting its survival at risk. So, how do invasive species spread? Without a doubt, the biggest cause is human activity. This could be intentional, or it could be accidental, such as when people who've been on holiday in another country come back with, say, the seeds of plants on their clothes or shoes. আচ্ছা, 33 এর আনসার কিন্তু চলে গিয়েছে। Who can tell me what the answer is? হাসিব, এবার সি হবে। কি হবে? সি। হ্যাঁ, হলিডে হবে। ভাইয়া হলিডে হবে। আপুটা শুনে বলেন নাকি বুঝতে পেরেছেন আসলে কেন হলিডে হবে? হ্যাঁ, এই যে আমি একটু সলভ করেছিলাম তো এই জন্য না, বুঝতে ওই জন্য পেরেছি। হাসিব ভাই জিজ্ঞেস আপনি করছি। বলবেন না। না ভাই, আমি এটা বুঝতে পেরেছি, কারণ একজন বলছে যে via people we can form here holiday আচ্ছা, on those মূলত ships. দেখার বিষয়টা কি এখানে? এখানে বলেছে via people returning from their holidays, আর অডিওতে বলেছিল when people are coming back, ফিরে আসা, রিটার্ন মানেও ফিরে আসা, রাইট? coming back from their holidays on cargo ships. আচ্ছা, আমি আবার তাহলে রিমাইন্ড করি আপনাদের জন্য, খালি যারা ধরতে পারেনি তাদের জন্য। This could be intentional, or it could be accidental. এই যে যখনই অ্যাক্সিডেন্টাল বলবে, আপনি তো এখানে অ্যাক্সিডেন্টাল দেখতে পাচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি বুঝে যাবেন কি এর আগে পিছে আনসারটা আছে। আপনার চোখ যেন হাইপার ফোকাস করে এই অ্যাক্সিডেন্টালের উপরে। Such as when people who've been on holiday in another country come back with, say, the seeds of plants on their clothes or shoes. Come back with, when people who have been on holidays come back with seed something, মানে কি ইনভেসিভ স্পিসিস কিভাবে ছড়াতে পারে? পসিবল একটা কারণ হলো, ধরুন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, ঠিক আছে? ঘুরতে যেখানে গিয়েছেন সেখানে আপনি এরকম কিছু সুন্দর ফুল দেখলেন, ফুলের মনে হলো কি এত সুন্দর ফুল, এটার আমি বীজ নিয়ে যাই, বীজ নিয়ে গিয়ে আমি নিজে বানাবো। আপনি ওইগুলো বীজ নিয়ে আসলেন, তারপরে সেই বীজ আপনি এমন এক জায়গায় পুঁতলেন যেটা আসলে সেটার জন্য একটা ন্যাচারাল হ্যাবিট্যাট না, যেখানে সেটা ইনভেসিভ হিসেবে কাউন্ট হচ্ছে। তারপর সেখানে আপনি আপনার ওই বীজ বপন করে দিলেন, পরে সেটা চারাও হলো, গাছও হলো, সব কিছুই হলো, কিন্তু কি ওই গাছটা, ওই ফুল গাছটা ওই এরিয়ার জন্য ইনভেসিভ। এর সিমিলারলি এখানে বলা হয়েছে কি অ্যাক্সিডেন্টালি via people returning from their holidays something, মানে তারা ছুটিতে ছিল, ছুটি থেকে ব্যাক করেছে,
এরকম বোঝাচ্ছে, তাই না? এটাই, এই কারণে এখানে হবে হলিডেজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে। Plants and animals, especially insects, arrive in or on the cargo of ships and then escape into their new home. But sometimes humans deliberately move animals and plants around the world. আচ্ছা, ইম্পর্টেন্ট জায়গা এখানে একটা, ডেলিবারেটলি শব্দ বলেছে। ডেলিবারেটলি শব্দের অর্থ কি? ইশতিয়াক, ডেলিবারেটলি শব্দের অর্থ কি বলতো? সাধারণত হয় নাকি না ইন্টেনশনালি একই জিনিসই আপনার। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, শোনা যাচ্ছে? ইচ্ছাকৃতভাবে ভাই, হ্যাঁ, এক্স্যাক্টলি। উদ্দেশ্যপরিণত ভাবে। আচ্ছা, তোমার সাইড থেকে আমার ভয়েসটা একটু আসতেছে। ভাই আমার ভয়েসটা তোমার মাইক্রোফোন থেকে একটু আসতেছে। এই আমার বাসায় একটু নেট ইস্যু তো ভাই, এই জন্যই ঝামেলা হচ্ছে। বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, তো ইন্টেনশনালি আর ডেলিবারেটলি সেমই। ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, ডেলিবারেটলি মানেও ইচ্ছাকৃতভাবে। তার মানে কি আমরা বুঝতে পারছি যে আনসারের আশেপাশেই আছে। For example, to use them to control pests on farms, or to be pets. This ওকে, এটা Farms ভাই ভাই আপনি কি বললেন? ফার্মস। control and এই হাসিব, বলো এটা আনসার কি হবে? 35 আনসার কি হবে বলো? পেটস নাকি? আনসার হবে পেটস। ও হয়েছে দি পেটস শব্দের অর্থ কি? পোষা। মানে পোষা কি? প্রাণী। মানে কি, ধরেন আপনি একটা যেমন জিনিস দেখলেন, আপনি একটা ময়ূর দেখলেন, ঠিক আছে? আপনি এমন কোথাও একটা গিয়েছেন, খুব সুন্দর একটা ময়ূর দেখলেন, সে বাচ্চা ময়ূর দেখলেন, আপনার দেখে খুব পছন্দ হলো, আপনি সেটাকে কি করলেন? খাঁচায় ভরে নিয়ে আসলেন। কিন্তু আপনি যেখানে আচ্ছা ভাইয়া, বলেন ভাই। এখানে যেমন দুইটা কথা, যেমন আমি পেটস আর গার্ডেন বলছি, হাসিব যেটা বললো, এই দুইটাই আমি মানে কনফিউজ যাতে কোনটা হবে। না, গার্ডেন বলেছে কখন? পেস্ট কন্ট্রোল ইন দ্য গার্ডেন। যেমন আপনার বাগানে যদি যে গাছগুলো আছে সেখানে যদি পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, তখনই তো আপনি পেস্ট কন্ট্রোল করবেন, তাই না? পেস্ট মানে কিন্তু পোকামাকড়, ঠিক আছে? পেস্ট পেটস না, PETS, পেটস মানে পোষা বা পোষা প্রাণী। আর পেস্ট থেকে যেমন পেস্টিসাইড আমরা শুনেছি না, পেস্টিসাইড। পেস্টিসাইড মানে কীটনাশক। তাহলে পেস্ট মানে কীট বা পতঙ্গ, পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড়। সব পোকামাকড় ক্ষতিকর না। যেমন জোনাকি, তাই না? জোনাকিও বা ড্রাগন ফ্লাই, জোনাকির ইংলিশ হলো ড্রাগন ফ্লাই। তো জোনাকিও কিন্তু একটা পোকা, কিন্তু একটা ক্ষতিকর পোকা না। তারপরে যেমন আরো এরকম পোকামাকড়, যেমন ফড়িংও পোকা একটা বা ইনসেক্ট, কিন্তু এটা ক্ষতিকর না। ইনসেক্ট পেস্ট, এক্স্যাক্টলি। সব পেস্টই ইনসেক্ট, কিন্তু সব ইনসেক্ট পেস্ট না। ব্যাপারটা এরকম আর কি। বাটারফ্লাই মানে ফড়িং না? বাটারফ্লাই মানে প্রজাপতি। প্রজাপতি। ও বুঝতে, তাহলে ফড়িং এর ইংরেজিটা কি ভাইয়া? ফড়িং, ঘাস ফড়িং আছে, গ্রাস হপার। জি গ্রাস। ফড়িং বা ঘাস ফড়িং এর ইংরেজি এটা মানে গ্রাস গ্রাস। হপার। বায়োলজি কাজ যারা করেছেন তারা অনেকে হয়তো ফড়িং বা ঘাস ফড়িং কেটে থাকবেন, আমরা কেটেছিলাম, ডাইসেক্ট করেছিলাম। যাক, তেলাপোকার থেকে এটা আমার ডাইসেক্ট করা ইজিয়ার বেশি, আর ওটা ঘেন্না লাগে, দেখতে একটু সুন্দর তো ওই জন্য। আচ্ছা, তো এখানে পেট কেন, পেট বা পেটস কেন হবে, এটা নিয়ে কি কারো মনে কোনো কনফিউশন আছে?
না। ওকে, হাসিব বুঝতে পারছো? জি ভাইয়া। নাকি বলেই যাচ্ছ খালি বুঝতেছি? না বুঝলে কিন্তু আমি আবার রিপিট করবো অবশ্যই। So, yeah. না বুঝতে পারছি ভাই। Okay. Can go very wrong if those animals and plants move into wild settings and start breeding or begin growing in ways that weren't predicted. এই যে ব্রিডিং কিন্তু আবার এসেছে, ব্রিড থেকে ব্রিডিং বংশবৃদ্ধি করছে। Let's now look at an example of an invasive species here in Australia. Rhinella marina is a species of toad that was deliberately introduced from Hawaii in 1935 as a form of biological control. It was hoped that the toads would eat the grey-backed beetles responsible for destroying crops of sugar on many of the plantations. ওকে, হাসিব ভাই বলবেন 35 এর আনসার কি? মেবি উচ্চারণ এরকমই বলছে, সুগার প্লান্টেশন। সুগার শব্দের অর্থ কি? সুগার তো চিনি। হ্যাঁ, এক্স্যাক্টলি চিনি। মানে এক্ষেত্রে বোঝাচ্ছে কি সুগার প্ল্যান্টেশন, যেখানে চিনি উৎপাদন করা হয়। তাহলে আলটিমেটলি কি পোকাটা হতো আখে, তাই না? আখ থেকে চিনি হয়। আচ্ছা, আখের ইংরেজি কি বলেন তো কেউ? খুব মজার একটা জিনিস, আখের ইংরেজি। এনিওয়ান, কেউ জানেন? সুগার কেন ভাই? এক্স্যাক্টলি। সুগার কেন। আচ্ছা, শুধুমাত্র কেন শব্দের অর্থ কি জানেন? লাঠি। আর সুগার মানে চিনি। আর সুগার কেন আখ দেখতে বড় বড় লাঠির মতো, তাই না? বাঁশের মতো। ওই জন্য এটাকে বলা হয় সুগার কেন। At first, just a handful of toads were released by scientists into Queensland. But this number soon grew as other states followed suit. Within 2 years, 62,000 young toads had been released into the wild. আচ্ছা, এখানে কিন্তু দেখুন, যেমন আপনার 35 এর পরে 36 এর আগে বেশ কয়েকটা ফিলার আছে না? ফিলার মানে কি? এগুলো কিন্তু ইউজলেস ইনফরমেশন, আপনার কাজে লাগছে না, কিন্তু তারপরেও আপনাকে ট্র্যাক করতে হবে। কেন করতে হবে? যাতে আপনি ধরতে পারেন যে আলটিমেটলি আসলে নেসেসারি ইনফরমেশন কোনটা আর কোনটা আননেসেসারি। অনেকে আছে প্যানিক করে ভাববে যে এখানে আমার আনসার হয়তো মিস হয়ে যাচ্ছে অথবা আমার আনসার চলে গেছে, কিন্তু না, আপনি ঠিক পথে আছেন। আপনার কাছে এই যে সেকশনটা লং মনে হচ্ছে কেন? কারণ 35 এবং 36 এর মাঝখানে বেশ কতগুলো আননেসেসারি ইনফরমেশন দেওয়া আছে, রাইট? এই জন্য ধৈর্য ধরে একটা লিসেনিং টেস্টের টপ টু বটম পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আমাদের। The toads did nothing to protect the plantations, but they did reproduce rapidly and could soon be found all over the northern half of the country. The toads are poisonous at every stage of their life cycle, and anything that eats them will die. My second example regarding invasive species is the United Kingdom. Actually, there are more than 3,000 invasive species there, including some that are extremely common. Some invasive plants, such as Japanese knotweed, have জাপানিজ নটউইড, আশা করি সবাই ফলো করছেন। যখন আপনি জাপানিজ শুনবেন, সঙ্গে সঙ্গে আপনি হাইপার ফোকাস করবেন এই জায়গাটায়। had a devastating impact on parts of the UK. Gardeners in the 19th century considered it a beautiful ornamental plant, which it is when it's kept under control. But it soon spread into the countryside and remains a problem even to this day, as it's so hard to eradicate. Another invasive plant is rhododendrons, which can be found in UK parks and woodlands. Their introduction dates back to 1763, but they're now seen as harmful because they block out so much light that native wildflowers can't grow beneath them. ওকে, এটা আনসার বলবেন কাজল ভাই, ধরতে পেরেছেন আনসার? না ভাইয়া।
ওকে ওকে শুনে আসি 1963, but they're now seen as harmful because they block out so much light that native wildflowers can't grow beneath them. লাইট হবে। এক্স্যাক্টলি লাইট হবে মানে কি এই যে রোডোডেনড্রন এই যে স্পেসিফিক গাছটা আছে এই গাছটার হয়তো আর এটার গঠন এমনই যে বাকি সব যে গাছের তো আলো প্রয়োজন তাই না আলোটা ব্লক করে দেয় খুব ঘন গাছ লাইট ব্লক করে দেয় এই কারণে এটা প্রবলেম্যাটিক And then there are grey squirrels, which are one invasive species. আচ্ছা আরেকটা মজার ওয়ার্ড স্কুইরেল স্কুইরেল শব্দের অর্থ কি চিকানো কাঠবিড়ালি ও আচ্ছা স্কুইজ Almost everyone in জি ভাই কি বলুন সরি অডিও মানে স্কুইজ স্কুইড আবার আলাদা জিনিস স্কুইড থাকে সমুদ্রে সামুদ্রিক অনেকটা অক্টোপাসের সাথে সমগোত্রী হলো স্কুইড ওটা হলো SQUID স্কুইড এটা হলো স্কুইরেল the UK will have come across. They were brought to the UK from North America and introduced to private estates around the 1870s, but are now found everywhere, from forests to city squares. Grey squirrels have outcompeted the smaller native red squirrels. They both eat the same food, and the grey squirrels carry a type of virus that is deadly to the red squirrels. আচ্ছা প্রথমত এখানে একটা টাইপিং মিস্টেক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 36 এরপর এখানে লিখেছে কি 37 হবে এখানে তাই না এটা একটা ওদের টাইপিং মিস্টেক সে যাও আমরা কি আনসারটা ধরতে পেরেছি এটা আনসারটা কিন্তু খুবই সহজ ভাইরাস এক্স্যাক্টলি ভাইরাস আচ্ছা এখন কেন ভাইরাস হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি রিমাইন্ড করে But are now found everywhere, from forests to city squares. Native squirrels carry a type of virus that is deadly to the red. নেটিভ স্কুইরেলস ক্যারি এ টাইপ অফ ভাইরাস বহন করছে এখন কি ধরতে পেরেছেন সবাই সেন্টেন্সটা বা অডিও কিউটা মানে কি এখানে যদি আমি জিনিসটা এক্সপ্লেন করে বোঝাই এখানে দু ধরনের কাঠবিড়ালি কথা বলা হয়েছে রেড স্কুইরেল বা লাল কাঠবিড়ালি এবং গ্রে স্কুইরেল বা ধূসর গ্রে শব্দের অর্থ কিন্তু ধূসর কাঠবিড়ালি এখন ধূসর যে কাঠবিড়ালিগুলো আছে তারা এমন এক ধরনের ভাইরাস ক্যারি করে যে ভাইরাসটি মূলত মানে লাল কাঠবিড়ালিগুলোর জন্য ক্ষতিকর সংস্পর্শে আসলে তারা মারা যায় রাইট বোঝাতে চেয়েছে মূলত এটাই Squirrels. Red squirrel populations have collapsed, and there are only a handful of sites left in the UK where they're found. An important question for ecologists worldwide is, what can we do to tackle the problem of invasive species? The first step in controlling invasive species is learning about the behaviour of new species coming into the country. ওকে এটা আনসার করবেন হাসিব ভাই 38 আনসার বল ভাই আমি বলি ভাই আরে ভাই কিনা বলবো ও হাসিব ভাই বুঝলেন না আছেন তো আচ্ছা ঠিক আছে কাজু ভাই বলেন আপনি বিহেভিয়ার এক্স্যাক্টলি বিহেভিয়ার আচ্ছা বিহেভিয়ার কেন হলো এটা নিয়ে কারণ কোনো সন্দেহ আছে বা কেউ বুঝতে পারেননি এমন আছে আপু আপনি বুঝতে পারছেন আপনি সাইলেন্ট থাকলে ভয় লাগে কারণ সাইলেন্ট হলে কি মনে হয় সাইলেন্ট থাকলে আমার ভয় পাচ্ছে আপনি আসলে বুঝছেন কি বুঝতে পারছেন না সেটা আমি বুঝতে পারি না আসলে ওই জন্য ভয় লাগে ভাই আমি যেটা বুঝতে পারবো না সেটা ইনস্ট্যান্টলি প্রশ্ন করব ঠিক আছে অবশ্যই ওকে ফয়সাল তোমাকে আজকে একটু ইনঅ্যাক্টিভ রেখেছি বোর হচ্ছে অবশ্যই আমি বুঝতে পারছি কারণ তুমি এইসব কিছু করে ফেলেছো তুমি অনেক এক্সপার্ট ঠিক আছে ওই জন্য সবাইকে একটু সুযোগ দিচ্ছে
Monitoring is an important part of this, so that we can know if the new species begins to have a negative impact in its new environment. One effective way to keep track of invasive species is to create a database for the whole country. That way, all relevant authorities and agencies can share important information and take whatever actions needed. ওকে, হাসিব ভাই আপনার কাছে চলে যায়, শুরুতে আনমিউট করবেন এবং বলবেন 39 এর আনসার কি হবে। ভাই আমি একটু বাইরে ছিলাম, শুনতে পাই না একটু। আসলে আমি আরেকবার ট্রাই করি নাকি? হ্যাঁ ভাই, অফ কোর্স। ন্যাশনাল এনভায়রনমেন্ট হবে এটা। এনভায়রনমেন্ট না, ডেটাবেস। ডেটাবেজ, এক্স্যাক্টলি, এটা ডেটাবেজ। শুনুন আর একটু। That way, all relevant One effective way to keep track of invasive species is to create a database for the whole country. কি বলেছে? Create a database for the whole country. ডাটাবেজ For the whole এটা কি সম্পূর্ণ ডাটাবেজ সম্পূর্ণ হবে? হ্যাঁ, ডাটাবেস সম্পূর্ণ হবে। ডাটাবেস একটা ওয়ার্ড, এটা আলাদা আলাদা ওয়ার্ড না। ডাটাবেস একটাই ওয়ার্ড। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেনেশন করেন। আচ্ছা, মূলত এখানে বলেছে কি, তারা যেহেতু আর কি এই সেকশনটা কি নিয়ে, মূলত এই সেকশনটা ট্যাকলিং ইনভেসিভ স্পিসিস, মানে ইনভেসিভ স্পিসিসরা যে সমস্যাগুলো ক্রিয়েট করছে সেগুলো আমরা কিভাবে এই পরিত্রাণ পেতে পারি, কিভাবে সলভ করতে পারি। তো এর মধ্যে কি একটা উপায় হতে পারে কি, একটা ন্যাশনাল ডেটাবেস ক্রিয়েট করা। ন্যাশনাল ডিরেক্টলি বলেনি, কিন্তু বলছে হোল কান্ট্রি। আর কান্ট্রি মানে কি, একটা কান্ট্রি মানে একটা নেশন, আর নেশন মানে সেটা ন্যাশনাল, তাই না? বলেছে ওয়ান ওয়ে কুড বি টু সেট আপ এ ডেটাবেস ফর দ্য হোল কান্ট্রি, মানে এমন একটা ডেটাবেস বানাবো, সেই ডেটাবেসে মূলত সেই পার্টিকুলার দেশটা কি কি ইনভেসিভ স্পিসিসের দ্বারা আর কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সেখানে নোট করা থাকবে বা লিপিবদ্ধ করা থাকবে। বুঝতে পেরেছেন আপু, নাকি অডিও শুনবেন আবার? জি ভাইয়া, বুঝেছি। ক্লিয়ার। রাইট, ফাইনাল আছে, আমরা কমপ্লিট করি। That way, all relevant authorities and agencies can share important information and take whatever actions needed. But the public also have a vital role to play in this process. They should be encouraged to photograph harmful species, because this helps with identification. And then to report when and where these were observed. এখন প্রশ্ন হচ্ছে ফয়সালের কাছে। ফয়সাল, শুরুতে আনমিউট করো এবং বলো 40 এর আনসার কি হবে। কাজল ভাই একটু মিউট করে, নয়েজ আসছে মাইক থেকে। ফয়সাল শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। 40 এর আমি আনসার। হ্যাঁ স্যার বলো। এখন আমি দেখতে পাচ্ছি না, এই জন্য মানে আনমিউট করছিলাম না, মানে আচ্ছা, ফুল স্ক্রিন করে রাখছি। এটা হটাইলে আবার মনে করেন কেটে যায়। এখন আমি কি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা মনে হয় এই আপনার আইডিয়া ছিল, কি বলবো আইডিয়া ভুলে গেলাম। আইডেন্টিফিকেশন ভুলে গেছিলাম। না, এই দেখেন এখানে একটা জিনিস, আইডেন্টিফিকেশন কেন হবে না, শুরুতে অডিওতে কি বলছে সেটা তো ভুলে যায়। এখানে বলা আছে কুইন হবে, কুইন মেবি। দেখেন, আস্কিং দ্য পাবলিক টু সামথিং, টু এর পরে কি হয়? টু এর পরে কি নাউন হয় নাকি ভার্ব হয়? এক্ষেত্রে ভার্ব হবে। সামথিং টু এর পরে নাউন হতে পারে, কখন বলতে পারি আই এম গোয়িং টু স্কুল অথবা আই এম গোয়িং টু মাই হোম, তাই না? সেক্ষেত্রে নাউন হবে। কিন্তু এখানে বলেছে আস্কিং দ্য পাবলিক টু, এরপরে কিন্তু কোনো নাউন বসবে না, এটা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্ব, তাই না? আস্কিং দ্য পাবলিক টু মানে কি, পাবলিককে কিছুটা করতে বলতেছে, করা কি ভার্ব না? তাহলে মোটামুটি আমরা অ্যাট এ গ্লান্স দেখি, অডিও শোনার আগে বুঝে গেলাম কি একটা ভার্ব হবে, এখানে কোনো মতেই কোনো নাউন হবে না। আইডেন্টিফিকেশন কি, এটাও কিন্তু নাউন একটা, তার আইডেন্টিফিকেশন হওয়ার কোনো চান্সই নেই। ভিডিওটা আবার চালু কর, মানে অডিওটা বলতে পারবো না। Harmful species, because this helps with identification. Take whatever actions needed.
But the public also have a vital role to play in this process. They should be encouraged to photograph harmful species. এনিওয়ান বুঝতে পেরেছেন? আচ্ছা, এনকারেজ হবে না, পাবলিক টু এনকারেজ। নোপ নোপ। ভাইয়া ফটোগ্রাফ হবে কি ভাই? ফটোগ্রাফ হবে, এক্স্যাক্টলি ফটোগ্রাফ। পাবলিকে করতে বলেছে কি, তাদেরকে মতো ছবি তুলতে বলেছে। ছবি তুললে এই ইনভেসিভ স্পিসিসগুলো ঠিক কী কী সেগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আচ্ছা, আমরা ফাইনাল আর একবার শুনি। But the public also have a vital role to play in this process. They should be encouraged to photograph harmful species. ধরতে পেরেছি এবার আমরা? They should be encouraged to photograph harmful species. হার্মফুল মানে কি? ক্ষতিকারক। ক্ষতিকারক যে প্রজাতিগুলো আছে সেগুলো ছবি তুলে পাবলিক যেন সংরক্ষণ করে রাখে, সেটা মূলত বলা হয়েছে। সবাইকে ক্লিয়ার নাকি কোনো প্রশ্ন আছে? আপু প্রশ্ন আছে কোনো? বুঝতে পেরেছেন কেন ফটোগ্রাফ হচ্ছে? জি ভাইয়া। ওকে, হাসিব ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাই। ওকে রাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 31 to 40, আচ্ছা শুনতে পারেন, এখানে মূলত সবার অডিও যখন বাজছিল, কার কোন জায়গাটায় ধরতে সমস্যা হচ্ছিল বা আপনারা নিজেরা কি কি প্রবলেম ফেস করছেন অডিও চলাকালীন সময়? স্যার আপনি যেটা ডেটাবেস বললেন না, হুম ওটা শুধু আমি ডেটা অ্যান্সার ধরেছিলাম, ডেটাবেস একসাথে কি হয়? ডেটাবেস একসঙ্গে অ্যান্সার হয়। শুধুমাত্র ডেটা মানে কি? একটা সিঙ্গেল ইনফরমেশন। ডেটাবেস মানে কি? ডেটাবেস মানে এমন একটা আর্কাইভ টাইপের, এমন একটা জায়গা বা এমন একটা ওয়েবসাইটই ধরো যেখানে সব তথ্য সংরক্ষণ করা থাকে। সেটিং আপ এ ন্যাশনাল ডেটা এটা হয় না। ডেটাবেস মানে কি? সব তথ্য আছে এমন একটা জায়গা, ডেটাবেসই হবে একসঙ্গে, ডেটাবেস। এখন ভাইয়া হচ্ছে কি, আমাদের ট্র্যাকিং এর সমস্যা হচ্ছে আমাদের, আমি বুঝতে পারলাম। যেমন এখানে যদি ট্র্যাকিংটা যদি ভালো আমার হইতো তাহলে হয়তো সার্কাসটা আস্তে আস্তে ইনক্রিজ হইতো, কিন্তু আমি ট্র্যাকিং কে করতেছি না। মানে আমি একটা ধরতে ট্র্যাকিং করতে করতে আমার মনে হচ্ছে 3-4টা ক্ষেত্র দেখেছি, আমার মনে হয় এখানে পরবর্তী একটা আর জিনিস কি ধরতে ভাই, পারি না। যেটা আমি বলেছিলাম সেকশন 4-এ আপনাকে আননেসেসারি ইনফরমেশন কিন্তু অনেক দেওয়া হয়, ঠিক আছে? এই জন্য কিন্তু আপনি ট্র্যাকিং করার সময়টা আবার একটু বেশি হবে। এই যেমন দেখেন এখানে কি, এই যে আফ্রিকান, এটা একটা কিওয়ার্ড, এটাকে ট্র্যাক করবেন। জাপানিজ, নটউইড, এটা কিওয়ার্ড, এটাকে ট্র্যাক করবেন। আপনার যখন মনে হবে যে আপনি কোথাও স্টাক হয়ে আছেন, তারপর দেখবেন তার আগে বা পরে কি কিওয়ার্ড আছে। এখানে যা বললাম অনেক এক্সট্রা কথা বলা হয় পার্ট 4-এ, কারণ যেহেতু একাডেমিক লেকচার দিচ্ছে যেহেতু, এখানে ওই জন্য দেখবেন 35 এবং 36-এর মাঝখানে কতগুলো কথা বলেছেন, তাই না? এই জন্য আপনাকে এই সব তো আপনি ধরতে পারবেন না, সব কেউই ধরতে পারবে না, আমিও ধরতে পারবো না, নোবডি ক্যান। সো আপনাকে এখানে করতে হবে কি, পয়জনাস যেমন এটা, তারপর অস্ট্রেলিয়া, এগুলো কি ওয়ার্ড, এগুলোকে আপনি ট্র্যাক করবেন, এগুলো ট্র্যাক করে এগোবেন। সব কিছু ট্র্যাক করতে গেলে আপনি যেটা বললেন আনসার মিস হয়ে যাবে, আপনি ট্র্যাক করবেন শুধুমাত্র কিওয়ার্ডগুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা নতুন লিঙ্ক প্রোভাইড করছি, এই লিঙ্কের কি মেয়াদ 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সবাই নতুন লিঙ্কে জয়েন করি আবার। ওকে, সাজিদ ভাই মিস করলো আজকে। আচ্ছা যাক, ক্লাস রেকর্ডিং হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি একটা সেশন মিস করা মানে
এক একটা যে ভুলগুলো আমরা সংশোধন করতে পারতাম সেটার একটা চান্সও মিস করা। এই জন্য কি যে টাস্কগুলো দিই সেই টাস্কগুলো কমপ্লিট করা প্লাস সেশনগুলো জয়েন করা এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের লিসেনিং ক্লাসটা কি এই মাসে হবে? লিসেনিং বললাম না, আর একটা ক্লাস নিয়ে লিসেনিং তো শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা রিডিং এ শিফট করব। লিসেনিং প্র্যাকটিস করতে থাকবো, কিন্তু সবগুলো কোশ্চেন টাইপ যদি দেখানো হয়ে গেছে আমরা রিডিং এ শিফট করব। রিডিং দেখতে থাকবো এবং লিসেনিং এর সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা ভাই, ম্যাপটা তো দেখা হয় না, এই ম্যাপটা তো সাবমিট করছিলাম, বা ম্যাপটা ক্লাস কি আরেকবার নেওয়া হবে? হাসিবও না দেখলাম ম্যাপের তো যে না ম্যাপের হচ্ছে কি সমস্যাটা আমারই ছিল, আমি দুটো ভিডিও একসঙ্গে আপলোড করেছিলাম, ওর মধ্যে একটা ভিডিও সেটা ম্যাপের আর কি, সে ম্যাপের ভিডিওটা করাপ্ট হয়ে যায়। আমি এই ক্লাসের পরে আবার আপলোড করে দেবো এবং ডিরেক্টলি ম্যাপের ভিডিওটার লিঙ্ক যেটা আছে লিঙ্কও আমি দিয়ে দেবো। করেছিলাম কি আমি একই সঙ্গে দুটো ভিডিও আপলোড করেছিলাম, যে কারণে একটা ভিডিও আপলোড হয়েছিল আর একটা ভিডিও আপলোড হয়নি, ইট গট করাপ্টেড। সমস্যা নেই, ওটা রেকর্ডিং আমার কাছে বহাল তো বিয়েতেই আছে, আমি একই সঙ্গে ইনক্লুড করে দেবো, আপনি দেখতে পারবেন। আর দেখে তারপর যদি কোনো প্রশ্ন থাকে তখন তো আমি আছি, আপনি আমার কাছে পার্সোনালি জানাবেন। আচ্ছা, আমরা 2-1 মিনিট ওয়েট করি, সবাইকে করতে দিই। কারেন্ট চলে গেল। পাগল ভাই একটু মিউট করেন, শব্দ হয় কিসে বাইরে যাচ্ছে। এনার্জি সেভিং দিয়ে রাখি, আমার ল্যাপটপে চার্জ আছে, কিছুক্ষণ চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখন মূলত আজকে স্পিকিংয়ে কী করানোর কথা ছিল? স্পিকিংয়ে বলা হয়েছিল আজকে একটা সেমি মক নেওয়া হবে পার্ট 1-এর উপরে সবার, তাই না? সেমি মক, জি ভাইয়া। ঠিক আছে। তো সবাই কি মেন্টালি প্রিপেয়ার্ড আশা করার জন্য? এই আমার অবস্থা। ওকে, ঠিক আছে। আমি কাকে দিয়ে শুরু করবো শুরুতে? ফাসাল, তোমাকে একটু পরেই করাই, কারণ আলটিমেটলি তুমি মোটামুটি যতটুকু প্র্যাকটিস করেছো বাকি সবাই একটু আনসার দেওয়ার আগে দরকার আছে। তোমাকে অবশ্যই বলবো আমি দু একজনের পরে। আচ্ছা হাসিব ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আর ইউ রেডি ফর ইউর স্পিকিং পার্ট 1 সেমি মক? বা আবার একজন করে নেন, আমি একটু দেখি। ভাই কোশ্চেন কিন্তু থাকবে র্যান্ডম, সো আপনি দেখার সময় এমনিতেও পাবেন না, সো আপনাকে মাথায় যা আইডিয়া আসবে সেটাই বলতে হবে। ওকে ওকে। আর এটা কিন্তু আর এটা তো আলটিমেটলি আমাদের প্র্যাকটিস সেশন, ঠিক আছে? তো আপনি দেখবেন ভাই, আপনি এই যে এখন আপনি এখন চাপে পড়েছেন, আপনার মনে হচ্ছে আপনাকে ধরলে আপনি বলতে পারবেন না, এখন আপনার মাথা থেকে যে আইডিয়াগুলো বের হবে না সেই আইডিয়াগুলো হবে সব থেকে বেশি জেনুইন, ঠিক আছে? আপনি চেষ্টা করেন। ওকে, স্টার্ট করছি। দিস ইজ ইউর স্পিকিং পার্ট 1 টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ের ইজ ইউর হোম টাউন লোকেটেড? my hometown located in Borishal division, southern Pispur district. It is very beautiful place because there are many trees and many ponds, and it is their air is very fresh, and I feel is very when I came here when I came here, it is very beautiful moment Okay. I feel. Okay, very good. Now, what do you like the most about your hometown? Basically, my hometown famous. I like because fresh food and fresh vegetables. That's all. Okay. So, do you live in a house or an apartment? I live in a house because this village is very quiet and
I feel comfortable. And I feel comfortable that when I feel time is there in my home. Okay, very nice. So, okay, that is the end of your speaking part 1 test. ঠিক আছে, এখন ভাই আপনি যদি অ্যানালাইসিসটা করে দিই আমি, শুরুতে আপনার ওয়ার ইজ হোম টাউন লোকেটেড, এটার আনসার আপনি একটু বেশি বাড়িয়ে বলে ফেলেছেন। আপনি চাইলে বলুন না শুরু আপনার হোম টাউন ইজ লোকেটেড, আপনি বরিশাল ডিভিশন বলেছেন, ঠিক আছে। এরপরে শুধুমাত্র ডিরেক্ট জায়গাটার নাম বললেই কিন্তু হয়ে যেত, কারণ আপনাকে নিয়ে কিন্তু এই নিয়ে পরবর্তীতে আরও প্রশ্ন করা হয়েছে পরবর্তী, ঠিক আছে। এই জন্য আপনার শুরুতেই বলার দরকার নেই। আপনি যখন মোটামুটি হোম টাউন নিয়ে বলবেন তখন আপনাকে এক্সামিনার অবশ্যই হোম টাউন নিয়ে আরও 2-4টা কোশ্চেন এমনিতেই জিজ্ঞেস করবে। সো আপনার শুধু শুধু কথা বাড়িয়ে But লাভ নেই। হুম আমার একটু কনফিউজ এরকম যে আমি প্রশ্নের উপর মানে হুম আপনি আমাকে হোম টাউন আমি এক লাইন বলবো না এরকম বাড়ায় বলবো এটা আমি একটা কনফিউজ ভিতরে বলি পার্ট ওয়ানে এটা বিশেষ করে বাড়িয়ে বলার কোনো দরকার নেই। যেটা আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে 4টা সেন্টেন্সের বেশি যাবে না, কম বলতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স দিবেন, মাই হোম টাউন ইজ লোকেটেড ইন অমুক ডিভিশন অ্যান্ড টু দ্য, যেটা বললেন সাউদার্ন সামথিং জেলা, এটুকু other বললেই part এনাফ। of district PC. এক্স্যাক্টলি, ওটুকু বললেই এনাফ। দুটো সেন্টেন্সের কম বললে একেবারেই খারাপ দেখা যায়, এই জন্য দুটো সেন্টেন্স বলি অ্যাটলিস্ট। একটা কি, প্রথমটা আমার ডিরেক্ট আনসার এবং পরের সেন্টেন্সটা আমার সাপোর্টিং আনসার, ঠিক আছে, এই জন্য। কিন্তু কোনো মতেই 4 সেন্টেন্সের বেশি লম্বা করবেন না স্পিকিং পার্ট ওয়ানে, পেঁচিয়ে কোনো লাভ নেই। উপরন্তু কী হবে, আপনি যত কথা বলবেন তত আপনার ভুল করার সম্ভাবনাটা বেড়ে যাবে, ঠিক আছে, এটাই। তো ভাই আপনার কাছে আমার মোটামুটি মনে হয়েছে ফার্স্ট কোয়েশ্চেন ও ইস্যুসটা বাদে আপনার আইডিয়া জেনারেশন মোটামুটি ভালো ছিল, এটাই। আর আপনার গ্রামাটিক্যাল দু একটা মিস্টেক ছিল না তা না, দুই যে আর্টিকেল হচ্ছে এস আপনার ক্লিয়ার ছিল না, ঠিক আছে। ওভারঅল আপনাকে যদি আমি আপনার ব্যান্ড স্কোর কারেক্ট করতে যাই, আমি আপনাকে দিতাম ব্যান্ড স্কোর আউট অফ 9 7 ইন স্পিকিং আমি দিতাম, বেস্ট অন পার্ট 1 অ্যালোন, ঠিক আছে। এটা আপনার মোটামুটি ধরে রাখতে পারে আপনার কারেন্ট ব্যান্ড স্কোর ফর পার্ট 1। ওকে, now we're moving on. Okay, Faisal, now it's your turn then, huh? Are you ready for your part 1 speaking test? Okay. Okay. First, we will be talking about the topic hobbies and free time. So my first question to you is, what do you enjoy doing in your free time? To be honest, when I got a chance in the free time, I will go the I'll go the outside and roll the outdoor activity like the football, cricket, swimming, and sometime with my friend I'll go the riverside and and view the natural environment. Okay, very good. So, did you have the same hobbies when you were a child? Uh, for- I think when I was a child, I have a the dream is different at the future. This time at that time I had a one স্যার আবার বলি এটা Okay, sure. গ্রামাটিক্যাল ভুল করছি তো Sure, start আবার from the বলি। beginning. Start from the beginning, please. কোশ্চেনটা স্যার রিপিট করে দিলাম। Okay. Did you have the same hobbies when you were a child? When I was a child, I have a hobby like that. I want to be a doctor, and recently I changed my hobby, and my next hobby is I getting the engineer. It is the best decision for me, and I like that, and I have some knowledge how to make myself and getting bigger engineering. Okay. So, do you prefer spending your weekends indoors or outdoors? Uh, to be to be honest, I spending time with the outdoor with my friends and sometimes with my family. When I was go the outside with my friends, I roll the different type of activity like fishing, catch fishing,
in the river, and this time feel very peaceful, and this environment uh, very mind freshing and refreshing. ওকে, ঠিক আছে। ওকে ফয়সাল, আমি এখন যদি তোমার মানে ডিরেক্ট অ্যানালাইসিস করি তুমি আনসারগুলো, লাস্টের প্রশ্ন দিয়ে শুরু করি, ঠিক আছে? শুরুতে তোমাকে কোশ্চেন করা হয়েছিল 3 নম্বর কোশ্চেনটা, ডু ইউ প্রিফার স্পেন্ডিং ইউর উইকেন্ডস ইনডোরস অর আউটডোরস? তুমি ডিরেক্ট হবি নিয়ে কথা বলেছো। উইকেন্ড শব্দের অর্থ কি? সাপ্তাহিক ছুটির দিন, তাই না? তুমি কিন্তু সাপ্তাহিক ছুটির দিন বা উইকেন্ড জিনিসটা তোমার আনসারে একবারও অ্যাড্রেস করোনি, সেটা ছিল ফার্স্ট ভুল। ওকে, এরপরে তোমার সেকেন্ড ভুল ছিল একটা গ্রামাটিক্যাল মিস্টেক, ঠিক আছে? এবং এটা মোটামুটি একটু সিরিয়াস গ্রামাটিক্যাল মিস্টেকই। তুমি বলেছো ক্যাচ ফিশিং, হয় ফিশিং হবে অথবা শুধুমাত্র ক্যাচ ফিশ হবে, কারণ দুটো আলাদা জিনিস। ক্যাচ ফিশিংটা আলটিমেটলি আসলে গ্রামাটিক্যালি ইনঅ্যাকুরেট, এটা কিছু হয় না, বুঝতে পেরেছো? ওই জন্য হয় ফিশিং হবে না হয় ক্যাচ ফিশ হবে, বুঝতে পারছো? ওকে, এবার তোমার দ্বিতীয়, তোমার বাদ বাকি তোমার ফার্স্ট কোয়েশ্চেন এবং সেকেন্ড কোয়েশ্চেন আনসার আইডিয়া জেনারেশন ভালোই ছিল মোটামুটি, কিন্তু এখানে তুমি একটা ট্রাবল করে ফেলছো কি বারবার, তুমি হ্যাজ এবং হ্যাড এই তিনটা জিনিসের মধ্যে গুলিয়ে ফেলছো। আনসার কিন্তু করা হয়েছিল তোমার মোটামুটি, যেমন তুমি এই সেকেন্ড কোয়েশ্চেনে যেমন ডিড ইউ হ্যাভ দ্য সেম হবিস, তাই না? মানে কি, তুমি যখন ছোট ছিলে তখন কি তোমার হবিগুলো সেম ছিল কিনা এটা বলা হয়েছিল, তখনও কিন্তু তুমি আনসার হ্যাভ দিয়েছো না, হ্যাভ হবে না, তখন কিন্তু হ্যাড হবে। I had. এক্স্যাক্টলি, ঠিক আছে, এটাই। তো মোটামুটি তোমার আইডিয়া জেনারেশন ছিল ভালো, কিন্তু যেহেতু তোমার আলটিমেটলি এই দু একটা ভুল হয়ে গেছে, তোমাকে আমি ব্যান্ড স্কোর দেবো আউট অফ 9, শুধুমাত্র স্পিকিং পার্ট 1-এর জন্য 6.5। আরো কম পাবো স্যার, 5 পাবো বা 5.5, বেশি পাওয়া যাবে না। না, 5 পয়েন্টের না স্যার, বললাম আমি নিজে ইন্টারভিউ নিয়েছি, 5 পয়েন্ট কীরকম দেখেছি। 5 পয়েন্ট কি, যারা মোটামুটি হচ্ছে একেবারে তোতলায়, একেবারে আইডিয়া জেনারেশন নেই, আইডিয়া জেনারেশনের জন্য কিন্তু শোনো, এই যে 4টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আইএলটিএস মার্কিং করা হয়। টাস্ক অ্যাচিভমেন্ট আছে, সিসি আছে, কোহিরেন্স এন্ড কোহেশন, এরপর আছে কি লেক্সিক্যাল রিসোর্সেস, তাই না? লেক্সিক্যাল রিসোর্সেস মানে যেটা ভোকাবুলারি, এবং পরবর্তীতে আছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট যেটা আছে এটা কিন্তু পুরোপুরি তোমার আইডিয়া জেনারেশনের ব্যাপার। তুমি যেটা তোমাকে জিজ্ঞেস করলাম সেটা তুমি বুঝতে পেরেছো কিনা এবং সেটা তুমি অ্যাকনলেজ করছো কিনা বা অ্যাড্রেস করছো কিনা, সেটাই। যেহেতু তুমি অ্যাটলিস্ট আইডিয়াগুলো বের করতে পেরেছো, এটাই কিন্তু মোটামুটি তোমার মানে 5.5 না, তুমি ওখানেই পেয়ে গেছো আলটিমেটলি। আর পরবর্তী তোমার হচ্ছে কিছু একটা ওয়ার্ড ইউজ করলা, যেটা তোমার হচ্ছে মোটামুটি সিম্পল হলেও ভোকাবুলারি ইউজ করা, তাই না? এগুলোর জন্য তোমার আরও তোমার এক ব্যান্ড বেড়ে গিয়েছে, ওই জন্য তুমি 6.5 ওখানে পেতে পারো, এটার থেকে কম আসবে না। স্যার আমরা যেখানে মক দিই, আমরা তো অনেক কম দেয় আর কি, বাবা বড় তাই নাকি? অনেক ভালো বলি তো, হ্যাঁ অনেক কম দেয়, 5.5 দেয়, 6 এর বেশি দেয় না কোনো দিন। শুধুমাত্র বললাম, শুধুমাত্র যেখানে মক দাও না বা এরকম মক সেল করে, ওরা ইচ্ছা করে এই জিনিসগুলো করে। এই জিনিসগুলো তুমি একা না, এগুলো আরো ফেসবুকে পোস্ট হয়েছে। হ্যাঁ এখানে তো দেয় 5.5, আমরা দিয়েছি অনলাইনে আর কি ওদের থেকে, কিন্তু মানে আমি তো জানেন যে একটা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, ওখানেও স্যাররা এরকম ভাই মার্কিং করে। এরকম বললাম না, কম বেশি তোমাকে এরকম করবেই। কিন্তু যাই হোক, তোমার মোটামুটি যদি আমি প্রত্যেকটা সেকশন আর কি, তোমার টাস্ক অ্যাচিভমেন্ট, কোহিরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি সব কিছু একসঙ্গে ডিসাইড করে তোমাকে আলটিমেটলি 6, তুমি এখন যে আনসারটা দিয়েছো সেটার উপর বেস করে তোমাকে আমি পার্ট 1-এর জন্য 6.5 দিতাম। তারপরেও এটা এক্সামিনার টু এক্সামিনার ভ্যারি করে, কারণ আলটিমেটলি তোমার কি রাইটিং আর স্পিকিং এই দুটো জিনিস মেশিন চেক করতেছে না, এই দুটো জিনিস চেক করতেছে হিউম্যান, ঠিক আছে? তো ওখানে কিছুটা ভ্যারি করে অবশ্যই, বলবো ভ্যারি করে না এটা বলবো না, কিন্তু মোটামুটি রাফ আইডিয়া হিসেবে এটা তুমি ধরে রাখতে পারো। ওকে, ঠিক আছে। ইশতিয়াক ছোট ভাই, তোমাকে দু যেটা কোশ্চেন করি, কি বলো? আর ইউ রেডি টু আনসার? ভাই বলেন, চেষ্টা করব। Sure, okay. Now we will talk about your daily routine. My first question to you is, what is your favorite part of the day? My favorite part of the day is mostly the evening, because at this hour I get a free time for myself and healthy snacks.
Very good. So, do you prefer to study or work in the morning or in the evening? Actually, I prefer midnight for my reading and writing or other activities such like this. Okay. So, is your daily routine different now compared to the past? Mostly not. Uh, Explanation. it's, because this is my actually habit from my back days. Uh, I would say from my SSC level, my study habit is like this. I Okay. study in the midnight rather than a morning or evening. ওকে ভেরি গুড। আচ্ছা, তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ খুবই ভালো ছিল এবং তুমি যেমন হচ্ছে আই উড সে সামথিং এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করেছো যেগুলো আইএলটিএস এক্সামিনাররা শুনতে পছন্দ করে। এবং আলটিমেটলি সবাইকে বলছি আই উড সে, আই উড লাইক টু সে, ডেফিনেটলি, অফকোর্স, ফর শিওর, এই টাইপের ওয়ার্ডগুলো বা এই টাইপের ফ্রেজগুলো যখন আপনারা ইউজ করবেন তখন আপনি শুধুমাত্র আর কি লেক্সিক্যাল রিসোর্সেস বা ভোকাবুলারিটাই স্কোর বাড়াচ্ছেন না, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে একটু চিন্তা করারও সুযোগ দিচ্ছেন যে আমি নেক্সটে কী বলবো, তাই না? এই জন্য এই টাইপের ফিলার ওয়ার্ড যেগুলো বলে ফিলার ওয়ার্ডগুলো ইউজ করা ভালো। ইশতিয়াক, আমি হলে তোমাকে দিতাম ব্যান্ড স্কোর সলিড 7.5। থ্যাংক ইউ ভাই। Part one. আমি আসলে প্রিপেয়ার ছিলাম না তো, অল অফ আ সাডেন জিজ্ঞাসা জানি করছেন, জানি আমি ঘাবড়ে গেছিলাম হঠাৎ করে। এই জন্য মোটামুটি কেন এই সাড়ে আজকে দেওয়া মূলত কারণ এই চাপে পড়েই যে আইডিয়াটা মানুষের মাথা থেকে জেনারেট হয় সেটাই মূলত তাদের হচ্ছে কি আলটিমেটলি লেটেন্ট যে সুপ্ত যেটা থাকে সেটাই ইমপ্রুভমেন্টটা এখান থেকে অবশ্যই হবে, কিন্তু আলটিমেটলি এটা তার একটা ব্যাকবোন এবং সেই ব্যাকবোনটা আমার কোন জায়গায় সেটা আমাদের ডিটেক্ট করার প্রয়োজন রয়েছে অবশ্যই, এটাই। থ্যাংক ইউ ভাই। Sure. Okay. Hasib, are you prepared to answer your part one speaking questions? Unmute karo Hasib. জি ভাইয়া। Okay. Sure. Let's see. তোমাকে অন্য একটা সেটে কোয়েশ্চেন করি কারণ বাকি সবগুলো কোয়েশ্চেন করা হয়ে গেছে অলরেডি, আবার জেনারেট করি। Now. Listening. Generate questions. Okay, now we'll talk about food and cooking. So, what is your favorite type of food? Actually, my favorite food is biryani because I like it most of the time when I feel hungry, and that time I eat biryani. Okay, so do you prefer eating outside or cooking at home? I prefer sorry, but answer questionটা বুঝতে পারিনি একটু। Do you prefer eating outside or cooking at home? I prefer eating outside because it's भाई best लगा रे। Try again, try again. No worries. Yeah, it's very enjoyable whenever I eat outside with my family members and friends. Then I feel enjoying. Okay, so did you learn how to cook when you were younger? Uh, no, I didn't learn cooking when I was a child, but I learned cooking when I studying the diploma life. That time I learned cooking with my teacher,
and also my roommates. Okay, very nice. So now, what is a traditional dish from your country? Our traditional food is hilsa and rice in our country. It's very popular and tasty. ওকে আসিফ, দ্যাট ইজ দি এন্ড অফ ইয়ার স্পিকিং টেস্ট পার্ট 1। ঠিক আছে, আমরা যদি এখন ইনডেপথ অ্যানালাইসিস যাই, প্রথমত আমি বুঝতে পেরেছি তুমি একটু ঘাবড়ে গিয়েছিলে, তোমার স্টাটারিং হয়েছে অনেক বেশি, একটু বেশি তোতলামি করে ফেলেছো, এবং যে মিস্টেক হয়েছে, যেমন তুমি মাঝখানে বলেছো আই ফিল ভেরি এনজয়ফুল, তাই না? এনজয়ফুল না, ওটা হবে এনজয়েবল। ইটস ভেরি এনজয়েবল এক্সপিরিয়েন্স, তুমি এনজয়ফুল বলে ফেলেছো। ঠিক আছে, এই দু একটা জিনিস। যাক, তোমার আইডিয়া জেনারেশন মোটামুটি ভালোই ছিল, কিন্তু তোমার স্টাটারিংটা ছিল অতিমাত্রায় বেশি। স্টাটারিং যে একেবারে হয় তাই না, আমি যখন নিজে এক্সাম দিয়েছিলাম তখন আমার নিজেরও স্টাটারিং হতো টুকটাক। ঠিক আছে, কিন্তু তোমার স্টাটারিংটা ছিল এই পার্ট 1-এর জন্য অনেক বেশি। ওই জন্য আমি তোমাকে স্কোর দিতে চাচ্ছি আউট অফ 9 সলিড 6 ফর পার্ট 1, জাস্ট 6। ওকে Okay, thank you. ওকে, সো নেক্সট আপ we'll go to, okay, Kachol bhai, are you ready? না ভাইয়া। It's fine, just try, we'll see what happens, just try। ভাবেন যাচ্ছে বললাম না আমি আপনার বন্ধু, ঠিক আছে, ইন জেনারেল কথা বলবেন, জানেন আমিও কিন্তু খুব ভয় ছিলাম, কিন্তু আমি যখন আলটিমেটলি আইডিপিতে আইএলটিএস দিতে যাই, আমার স্পিকিং শুরু হয়, তখন একজন ম্যাডাম ছিলেন, উনি যে সুন্দর করে একটা হাসি দিলাম আমাকে, দিয়ে ওনার নামটা বললেন, সারা খান ছিল, হ্যাঁ ঠিক আছে। তো ওই হাসিটা দেখেছে কি আমার কিন্তু ভয়টা অনেক রিলিভড হয়ে গেছিল, তার সঙ্গে অনেক সহজভাবে কথা বলতে পেরেছি আমি। আপনি এরকম একটু রিল্যাক্স হন, একটা দীর্ঘ শ্বাস নেন, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড ইজিলি কথা বলেন, ঠিক আছে? হ্যাঁ, আই উইল ট্রাই। Okay, so this is your speaking test part 1. We'll talk about travel and transport. First of all, ওকে। how do you usually travel to work or school? Okay, I usually use bus for travel when I go to university or uh, travel other place to race another place. So I always try to use bus. Okay, very good. So, do you prefer traveling alone or with friends? Actually, I prefer traveling with my friends because it's enjoyable. But sometimes I prefer alone because it gives me I can give time myself. Okay, very good. So, what is the most beautiful place you have visited? Okay. Couple of years ago, I went to Sitagundo. It was really pleasant place, and I see hill and beauty and this place atmosphere was really great, and that time I feel enjoyable and peaceful. Okay, very nice. So, where would you like to go for your next holiday? Okay, actually, when next holiday. I will go to I will go to Cox's because I want to see this place. I didn't go there, and when I get enough time, and that time I will go there. ওকে, ভেরি গুড ভাই। এই তো আপনি তো ভালো পেরেছেন, স্পিকিং খুব ভালো ছিল, আইডিয়া জেনারেশন খুব ভালো ছিল, ঠিক আছে। জাস্ট মাঝখানে আপনি সামনে জমি হোয়াট ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস আর কি ভিজিটেড, ওখানে আপনি একটু টুকটাক একটু তোতলামি করে ফেলছিলেন, ঠিক আছে। না হলে আমি আপনাকে সলিড পার্ট 1-এর জন্য 8 দিতে পারতাম, যেহেতু ওখানে একটু স্টার্টারিং হয়েছে সেই জন্য আমি আপনাকে ব্যান্ড স্কোর দিচ্ছি ফর পার্ট 1 আর সলিড 7.5। Oh my God! Thank you. ভেরি গুড, অ্যান্ড কিপ ইমপ্রুভিং। আপনার স্পিকিং বলো, আপনার আমি দেখেছি জিনিসটা, আপনার ন্যাচারাল স্পিকিং যথেষ্ট ভালো। আপনাকে খালি করতে হবে কি, ওই জায়গাটা একটু পলিশ করতে হবে, এখন চর্চার মধ্যে থাকতে হবে, এটাই। জি ভাইয়া, thank you. Okay. ভেরি গুড। ওকে, রজনী আপু,
Now it's your turn. Are you feeling nervous or No. okay? Sure. Then let's begin. We will talk about technology and social media. First of all, how much time do you spend on your phone daily? Usually, I use my phone daily, 3 or 4 hours. Maximum time used for studies. Uh, Electronics device is very helpful for study and others information give us. Okay. So, what is your favorite social media application? Okay. I usually favorite social media is a TikTok. I regular uh, see TikTok. When I see TikTok, my English level development day by day. So I feel that it is very helpful for me. Okay. So now I would want to ask you, do you think technology makes our lives easier or harder? Definitely, I feel that technology is easy in our life. When we go to outside and easily location taking technology, so we go easily different place. Technology When we use technology, we gather varieties knowledge. So I am very happy use technology and the different time I give different knowledge. ওকে আপু, দ্যাট ইজ দি এন্ড অফ ইউর স্পিকিং টেস্ট পার্ট 1। ঠিক আছে, আমরা এখন অ্যানালাইসিস চলে যাই। প্রথমত আপু, আপনাকে ফার্স্ট কোয়েশ্চেন করা হয়েছিল, হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড অন ইউর ফোন ডেইলি। তো আপনি ফোন নিয়ে কথা বলেছিলেন, সে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনাকে কিন্তু শুধুমাত্র ফোন নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আপনি যখন বলেছেন আদার ইলেকট্রনিক ডিভাইসেস, ওগুলো নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করা হয়নি। তাহলে কি এক্ষেত্রে যে মুহূর্তে আপনি আদার ইলেকট্রনিক ডিভাইসেস প্রশ্নের মধ্যে টেনে এনেছেন, আনসারের মধ্যে ইনক্লুড করেছেন, আপনার উত্তরটা সে মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন আপু? ওই জন্য জি ভাইয়া। আপনি শুধুমাত্র ফোন নিয়ে যখন কথা বলছিলেন ওটুকুই ঠিক ছিল, ওখানে বাড়তি অ্যাড করার দরকার নেই। এরপর ঠিক আছে, আপনি পরেরটা আর কি, আপনার ফেভারিট সোশ্যাল মিডিয়া আপনি বলেছেন, ওখানে আপনি অ্যাপ্লিকেশনটা উল্লেখ করতে পারতেন, যেহেতু আপনাকে বলা হয়েছিল সোশ্যাল মিডিয়াল অ্যাপ্লিকেশন, বা অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনি অ্যাপও বলতেন, সামান্য অ্যাপ, তাও হতো। আপনি ডিরেক্টলি সোশ্যাল মিডিয়া বলে টিকটক বলে ফেলেছেন, যেটা আর কি একটু গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা একটু কমে যায়, ঠিক আছে সেটা। আর এরপরে আপনি আরেকটা ভুল করেছেন, যেটা হলো আপনি বলেছেন সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট, তাই না? এখানে আমরা ডেভেলপ সোশ্যাল স্কিলস ভার্ব, আপনি সোশ্যাল স্কিল ডেভেলপমেন্ট করেন না, সোশ্যাল স্কিলস ডেভেলপ করেন। ওকে, ডেভেলপমেন্ট নাউন, ডেভেলপ ইজ ভার্ব, রাইট? ঠিক আছে ভাইয়া। এটাই এক্স্যাক্টলি। আর আপনার মোটামুটি আনসার 3 আর কি, টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজিয়ার অর হার্ডার। ওখানে আপনি আনসার শুরু করেছেন ডেফিনেটলি। আলটিমেটলি এখানে আপনাকে একটা অপিনিয়নের কথা বলেন, এখানে বলেছে যে টেকনোলজি কি আমার জীবনকে হার্ড করে, মানে আরো কি কঠিনতর করে দেয়, নাকি আরো ইজিয়ার করে, আরো সহজ করে দেয়। এখানে আপনি ডেফিনেটলি দিয়ে শুরু করেছেন, এখানে কিন্তু আসলে ডেফিনেটলি দিয়ে শুরু করাটার দরকার নেই। আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই উড লাইক, অথবা আই উড লাইক টু থিঙ্ক দ্যাট, অথবা আই উড লাইক টু সে দ্যাট, এরকম ভাবে হবে। ডেফিনেটলি মানে কি? না, ডেফিনেটলি মানে কি? তাহলে তো আমি তো সব প্রশ্নের বহির্ভুক্ত চলে গেছি। কারণ কি, ডেফিনেটলি আপনি যখন বলছেন তখন আপনার সামনে একটাই অপিনিয়ন, তখন বলবেন এই জন্য। ঠিক আছে, বলুন যে ডু ইউ লাইক ওয়াচিং ফুটবল? ডেফিনেটলি আই লাইক ওয়াচিং ফুটবল। ডু ইউ লাইক ওয়াকিং ইন দ্য গার্ডেন? In a garden? Yes, I like walking in the garden. Do you like to visit the mountains? Yes, I like to visit the mountains. ঠিক আছে, সামথিং এটা। কিন্তু এখানে আপনাকে চুজ করতে বলা হচ্ছে দুটো অপশনের মধ্যে। ডু ইউ থিঙ্ক টেকনোলজি মেক্স আওয়ার লাইফস ইজিয়ার অর হার্ডার? আপনি কি মনে করেন, টেকনোলজি কি আপনার জীবনকে সহজতর করে তোলে আরো, নাকি আরো কঠিন বানিয়ে দেয়, তাহলে তাই না? এক্স্যাক্টলি। এখানে বলা হয়েছে যে উচিত ছিল আই ফিল টেকনোলজি ইজি ইন আওয়ার লাইফ, এরকম। হ্যাঁ, না, আই ফিল টেকনোলজি ইজি না, আই ফিল টেকনোলজি মেক্স আওয়ার লাইফ ইজিয়ার। ওকে। টেকনোলজিটা নিজে ইজি না, টেকনোলজিটা আপনার লাইফকে ইজি করে দিচ্ছে। ঠিক আছে?
এখানে যে জি ভাইয়া। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম শুনেছেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জি ভাইয়া, এটা নিয়ে অলরেডি আমি 2 দিন পড়তেছি, সাবজেক্ট কিন্তু এখনো সেন্টেন্সে ইউজ করতে পারিনি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? যখন আপনি আলটিমেটলি একটা সেন্টেন্সে সাবজেক্টটা উল্লেখ করতে পেরেছেন এবং ভার্বটাও আইডেন্টিফাই করতে পেরেছেন, এই দুইয়ের মাঝখানে যে সম্পর্ক, ঠিক আছে, সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনি যখন বললেন টেকনোলজি ইজি, না টেকনোলজি ইজিটা তো হলো না। আপনার এখানে এগ্রিমেন্টটা কোথায় থাকবে? এগ্রিমেন্টটা হচ্ছে, হ্যাঁ টেকনোলজির সঙ্গে লাইফের এগ্রিমেন্ট আছে, কিন্তু এগ্রিমেন্টটা কোথায়? টেকনোলজি নিজে ইজি না, টেকনোলজি আপনার লাইফকে ইজি করছে, টেকনোলজির ফাংশনটা এটা। সবসময় আপনি সেন্টেন্সে দেখবেন যে আলটিমেটলি সাবজেক্ট যেটা, সাবজেক্টের ফাংশনটা কি, সে ফাংশনটা কি করছে এবং কাকে নিয়ে করছে। এখানে ফাংশন করছে কি? টেকনোলজি, তাই না? টেকনোলজি একটা নির্দিষ্ট ফাংশন আছে, সেই ফাংশনটা কি? আপনার লাইফকে ইজিয়া করে দেয়, তাই না? জি ভাইয়া। এক্স্যাক্টলি, এই জন্য আপনি এই রিলেশনশিপটা খুঁজবেন। ওকে, ঠিক আছে মানে ভাইয়া। যদি আপনার সাবজেক্ট অবজেক্ট এগুলো মনে না থাকে, আপনি দেখবেন যে একটা প্রশ্নের টপিকের মধ্যে কিওয়ার্ড কোনটা আছে, একটা কিওয়ার্ড থাকবে হয়তো, সঙ্গে আরও একটা সাপোর্টিং কিওয়ার্ড থাকবে। এখন কি, এই দুটো কিওয়ার্ড আপনি পেলেন, এই দুটো কিওয়ার্ডের মাঝখানে আপনার একটা রিলেশনশিপ বা সম্পর্ক স্থাপন করতে হবে, এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট? এটাই করতে হবে, ঠিক আছে। তারপর যদি আপনার মোটামুটি টুকটাক গ্রামাটিক্যাল ইনঅ্যাকুরেসি, আর আপনার তার থেকেও বড় ভুলটা ছিল আপনি ফার্স্ট কোয়েশ্চেনে যে আপনি অপ্রাসঙ্গিক কথা বলে ফেলেছেন, এটা একটা ভুল ছিল, কারণ আদার ইলেকট্রনিক ডিভাইস যেখানে হবেই না, আপনাকে উল্লেখ করা দেওয়া হয়েছে ফোন। তো আপু, এইসব মিলে আমি আপনাকে দিতে চাই আউট অফ 9 ফর স্পিকিং পার্ট 1 সলিড 5.5। ভাইয়া, এই এই 5.5 তো পাই না, আপনি শুধু শুধু বলছেন। না না, 5.5 এটাই, কারণ আমি যেখানে বললাম এখানে আপু ভাইয়া, ক্রাইটেরিয়া আছে। হাসিব ভাইয়াকে যে প্রশ্নগুলোকে ধরেছেন ওইগুলো আমি প্র্যাকটিস করেছি, ওইগুলো যদি আমাকে ধরতেন ওইগুলো আমি খুব হাসিব ভাইয়ের মতন করে বলতে পারতাম। ওই জন্যই তো আমি জানি আপনি কি কি প্র্যাকটিস করেছেন করেননি, মোটামুটি কি? মোটামুটি। আমি যেইগুলো প্র্যাকটিস করি না আপনি সেইগুলোই ধরছেন। কারণ কি, এই যে আমাদের যে ভুলগুলো, ঠিক আছে, আমাদের লিমিটেশনস গুলো আমাদেরকে কি জানা দরকার। লিমিটেশনস গুলো জানতে পারলে তারপরেই কিন্তু আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো আপু, তাই না? ভুল, জি ভাইয়া। আমি বারবারই বলি ভুল হওয়াটা খারাপ কিছু না, কিন্তু বারবার ভুল হওয়ার পরে ভুলটা না শুধরানো, সেটা আর কি হচ্ছে কি উচিত না, ভুল থেকে বের হয়ে আসা উচিত। এই জন্য আমাদেরকে ভুল শোধরানোর জন্য কি বেশি বেশি ভুল হোক, কিন্তু সমস্যা নেই, কিন্তু ভুলের যে সংশোধনটা, সলিউশনটা, সেটা যেন আমরা জানি, এটা আমার উদ্দেশ্য, ঠিক আছে। এই জন্য এখন আপু যেটা জি বললাম, ভাইয়া। এখানে আমি কিন্তু মার্কিংটা করেছি ক্রাইটেরিয়া দেখে, ফুল ক্রাইটেরিয়া কি আমি বলেছিলাম টাস্ক অ্যাচিভমেন্ট। আমার কোশ্চেন বুঝতে পেরেছেন কিনা? আপনাকে ওখানে মার্ক কম দরকার না হলো, আপনি কোশ্চেন, আপনি বলেছেন আদার্স ইলেকট্রনিক ডিভাইসেস এনে ফেলেছেন, তাই না? আদার্স কিন্তু হবে না, আদার ইলেকট্রনিক ডিভাইসেসটা ওখানে আমরা না যাই, কিন্তু আপনি অপ্রাসঙ্গিক কথা এনে ফেলেছেন, তার মানে কি আপনার টাস্ক অ্যাচিভমেন্টে ওখানে মার্ক নাই, আপনি বুঝতে পারেননি কি বলছেন। আপনাকে শুধুমাত্র ফোনে কথা বলা হয়েছে, আপনি অন্য জিনিসটা এনে এনেছেন, ওখানে আপনাকে মার্ক নেই, এই জন্য এটাই। আর এর পরবর্তীতে আপনি যে ডেভেলপ ভার্সেস ডেভেলপমেন্ট, এই টুকটা ভুল করে ফেলেছেন, তাই না? তারপর হচ্ছে কি আপনি এমন একটা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে ফেলেছেন আর কি, অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি আপনি ডেফিনেটলি বলেছেন, ডেফিনেটলি ওখানে ইউজ হওয়ার কথা না। এই গ্রামাটিক্যাল অ্যাকুরেসির জন্য আমি আপনাকে দিচ্ছি সলিড 5.5। এখন আপনি যদি বলেন এর থেকে কম পেতাম, এর থেকে কম পায় কারা? এর থেকে কম পায় যারা, ভাইয়া, এটা যদি তোমার হাজবেন্ডকে বলি, বলবি না তুমি তো 4 পয়েন্ট পাওয়ার অ্যাবিলিটি নেই, তোমাকে 5.5 এটা আপু মন বোঝানোর জন্য দিয়েছি। না, 4 পয়েন্ট পাবে কারা? এই জন্য আমি 4 পয়েন্ট পাবে কারা? যে একজন এক্সামিনে বসে, বুঝছেন আপু? এক্সামিনে বসলে সে অটোমেটিক্যালি 5 পাবে আলটিমেটলি, বুঝতে পেরেছেন? আলটিমেটলি কিন্তু 5.5 এন্ড আপ, এই জিনিসটা এই সাইড থেকে পাওয়া মোটামুটি হচ্ছে কি আসল এক্সাম শুরু হয়। 4 পাবে কারা? যে মোটামুটি হচ্ছে কি কোশ্চেন বলেছে একটা, সে আর কি ইংলিশ কোনো মতে ধরতে পেরেছে এরকম, মানে কি সে কাজ চালানোর মতো ইংলিশ জানে না, কোনো মতো ইংলিশ বলার চেষ্টা করছে এরকম, সেক্ষেত্রে সেটা 4 অ্যান্ড ব্যান্ডস করে। আপনি তো অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন কি প্রশ্ন করা হচ্ছে, অ্যাকনোলেজ করতে পেরেছেন। এক্সামিনার কিন্তু সব বোঝে। ঠিক আছে? ভাইয়া, আমার যে প্রবলেমটা হয়, আমি যেগুলো প্র্যাকটিস করি সেগুলো কিন্তু আমি পারি। আর আমাকে যখন যেটা প্র্যাকটিস করা হয় না, মানে হঠাৎ করে একটা প্রশ্ন যখন ধরা হয় সেটা প্রপার গুছাইয়ে মানে বাংলায় বলতে পারি, বাট ইংলিশে কনভার্ট করতে পারি না। এই জন্য হুট করে জিনিসটা নেওয়া কেন, কারণ আমি দেখতে চাইছিলাম যে আপনাদের কার থেকে কতটুকু আইডিয়া জেনারেশনটা হয়। আইডিয়া জেনারেশন হলে আপনার মনে করেন আনসার হয়ে গেছে, 70% হয়ে গেছে, তখন বাকিটুকু আপনি নিজেটা কীভাবে সাজাবেন, এটাই হলো ব্যাপার, এটাই। আর যেটা বললাম, ভুল না হলে ভুল শুধরানোর ওয়ে থাকে না,
ঠিক আছে? জি ভাইয়া। সেটাই। তো ঠিক আছে গাইস, আর আমার ল্যাপটপের চার্জও মোটামুটি শেষের দিকে, কারেন্ট এখন এদিকে চলে গেছে, ধাম করে আসতেছে না। ওই যে ভাইয়া জিলানি আছে তো এখন। আচ্ছা জিলানি, তোমাকে আমি ভাবতেছিলাম প্রশ্ন করবো কি করবো না। আচ্ছা, তুমি কি প্রশ্ন করলে বলতে পারবা কিছু? Yes, ওকে, শিওর। why not? দ্যাটস দ্য স্পিরিট। কারণ তুমি যেহেতু আর কি আমাদের সঙ্গে জয়েন জিলানি করছো, তো গুড স্পিকার। কারণ না আমি জানি অবশ্যই, কিন্তু আমি চাচ্ছিলাম জিনিসটা যে ফেয়ার হয়, কারণ অনেকগুলো ক্লাস মিস করেছে তাই না, ওই জন্য মতো। কিন্তু তোমার যে স্পিরিটটা ভালো। ওকে, তো আমি প্রশ্ন করি, তোমার জন্য নিউ কোশ্চেন জেনারেট করি আমি এবার। Okay, I'm ready for speaking Okay. part one. Okay, so this is your speaking test part 1. We will be talking about shopping and fashion. So, do you enjoy going shopping for clothes? What? Do you enjoy going to shopping for clothes? Yes, I'm. Please continue. চালা যাও, তুমি চালা যাও, আইডিয়া মাথায় যেটা আসছে ওটাকে কনভার্ট করো ইংলিশে, পারবা? হ্যালো? লো ভাইয়া, সরি, আমার নেটে সমস্যা করতেছে। আচ্ছা, আমি ভাবতেছিলাম যে আমার হয়তো কেউ আবার নেট ফলো করলো কিনা। যাও, সমস্যা নেই। আচ্ছা, তুমি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছিলে? না, শুনতে পাই নাই। আচ্ছা, আমি আবার, আচ্ছা এখন তোমার কথা ক্লিয়ার নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি প্রশ্ন করেছিলাম তোমাকে, ডু ইউ এনজয় গোয়িং শপিং ফর ক্লোথস? Yes, I enjoy shopping for clothes. সাপোর্টিং সেন্টেন্স যেটা বলো, যেমন ধরি তুমি কি ধরনের পোশাক কিনতে পছন্দ করো বা সামথিং এরকম কিছু একটা, অথবা তুমি কোথায় কেনাকাটা করতে যাও, কোথায় শপ করতে যাও, কিছু একটা। Usually I go to our city, Brahmanbaria. There is lots of shopping mall. Then sometimes I buy a T-shirt and clothes. That's it. Okay, so next question, what is your favorite piece of clothing to wear? Actually, I like Punjabi and Go on. And যেহেতু বলেছো তার মানে তোমার আরো কিছু বলার আছে, তোমার আনসার শেষ হয়নি। এখন তুমি আর কি বলবে? আচ্ছা, ওর ইন্টারনেট কি আবার ফলো করলো? কাজল ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি? আমি বুঝতে পারতেছি না, আমার ইন্টারনেট ফলো করলো নাকি? হ্যাঁ শুনতে পাচ্ছি, আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো। ভাইয়া, নেটে ডিস্টার্ব করতেছে। আমার ফোনে নেট হটস্পট দিয়ে চালাতেছি, তো ফোনে নেট পাইতেছে না। আপনার কথাও আসছে। আমি আমার ল্যাপটপে হটস্পট দিয়ে চালাচ্ছি বলতে কি দিই। আমি তো রুমের ভিতরে, তো মানে আসতেছে না, বারবারে আপনার ইয়ে হয়ে যেতেছে আর কি। আচ্ছা, এভাবে এরকম আনফরচুনেট সার্কামস্টেন্সে জানলে আমরা তোমার স্পিকিং মকটা নেক্সট ক্লাসে নেব ভালো মতো, না হলে তোমার হচ্ছে বড় কোশ্চেন রিপিট করতে হচ্ছে না, এটা আনফেয়ার। এটা তোমার যে এক্সাম দিচ্ছে তার জন্য আনফেয়ার। তোমার স্পিকিং মকটা আমরা নেক্সট ক্লাসে নেব, ঠিক আছে? ওকে, আর আমরা নেক্সট ক্লাসে মোটামুটি আমরা আশা করি লিসেনিং শেষ করে দিতে পারবো, মানে সব কোশ্চেনটাই দেখিয়ে দিতে পারবো। এর পরবর্তীতে আমরা খালি প্র্যাকটিস করব এবং রিডিং এ শিফট করব, ঠিক আছে? আর ভাইয়া, হ্যাঁ বলুন ভাই। নেট ক্লাসটা কি আরেকবার নেওয়া যায় না? আমি ওই ভিডিও দেখে ক্লাসটা তো করি। সরি ভাই, টু
বলছি তো ম্যাপের যে ক্লাসটা ওটা কি আমার নেওয়া যায় না? ওটা কতক্ষণ লাগছে? 20 মিনিট, 20 মিনিট? সমস্যা নেই ভাই, আমি দরকার হলে ম্যাপ সম্পর্কে আবার বুঝিয়ে দিব, এবং করব কি নেক্সট ক্লাসে বাকি যে কোয়েশ্চেন টাইপগুলো আছে তাই না, সেগুলো একটু বুঝিয়ে দিয়ে দরকার হলে আমরা তারপর ম্যাপ দেখলাম, আবার সমস্যা নেই। আর ইন দ্য মিন টাইম আমি অলরেডি ম্যাপে যে ক্লাসটা নিয়েছিলাম না, সেটা আমি আজকেই আপলোড করে দেবো আবার। হয়েছিল কি গত ক্লাসে আমি একসঙ্গে দুটো ভিডিও আপলোড করেছিলাম, তো একটা হয়েছে একটা হয়নি। সো আপনি সেটাও দেখেন, তারপরে দেখে আরো কোনো সমস্যা থাকলে আমাকে জানান, আমি তো আছি। না ঠিক আছে, আমি এই ভিডিওর মধ্যে দেখে ক্লাসে আমার করি না। সমস্যা নেই, আপনি দেখেন, আমাকে জিজ্ঞেস করেন, আমরা ম্যাপে আবারও ব্যাক করবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, ওকে ওকে গাইস, দেন উই উইল মিট again on Friday. Yes. Walaikum salam, and yeah, see you then.